সময়টা 1897 সাল। কটকের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ছেলেটা একটু একটু করে নিজেকে এক মহাযজ্ঞের জন্য প্রস্তুত করছে। সে অসম্ভব মেধাবী, ধীর, শান্ত। But there was a strange level of persistence in his mind. নাম সুভাষচন্দ্র বোস। পড়াশোনায় তুখোড় সুভাষ যখন প্রেসিডেন্সিতে ঢুকলেন, তখনই অদৃশ্যে মহাবিশ্ব তার কাজ শুরু করে দিয়েছিল। None could have glimpsed the fire within him, nor foreseen that this youth would one day pivot the entire trajectory of India's freedom movement. একদিন এক ব্রিটিশ অধ্যাপক ভারতীয় ছাত্রদের অপমান করলেন। তরুণ সুভাষ রুদ্রমূর্তি ধারণ করে প্রতিবাদ জানান। সেই দিনই নির্ধারিত হয়ে গিয়েছিল, এই ছেলেটি মাথা নত করার জন্য জন্মায়নি। মাত্র 7 মাসের প্রস্তুতিতে ICS এর মতো পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ চাকরি, ক্ষমতা সব এক কথায় ঠুকরে দিয়েছিলেন তিনি। 1921 সালে তিনি ভারতে ফিরে এলেন এক আকাশ সমান সংকল্প নিয়ে। সেই সংকল্প হলো ভারত মায়ের স্বাধীনতা। তিনি দেখা করেন গান্ধীজির সাথে, কিন্তু প্রথম আলাপেই তাদের চিন্তাধারার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসাতে, কিন্তু সুভাষচন্দ্রের রক্ত তখন টকবক করে ফুটছে ব্রিটিশদেরকে ভারত ছাড়া করতে। তিনি চেয়েছিলেন পূর্ণ স্বরাজ, যা হবে আপোষহীন। 1938 সালে হরিপুরা অধিবেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সুভাষচন্দ্র বোস। 1939 সালে ত্রিপুরা অধিবেশনে গান্ধীজি নিজের প্রার্থী হিসেবে পট্টভী সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু গণতান্ত্রিক ভোটে প্রেসিডেন্ট হিসেবে ফের জয় হলো বোসের। তখন গান্ধীজি বলেন, সীতারামাইয়ার হার মানে আমারই হার। সুভাষ বুঝলেন, গান্ধীজির কংগ্রেসের ভেতর থেকে তার পূর্ণ স্বরাজের স্বপ্ন তিনি সত্যি করতে পারবেন না। যদিও গান্ধীজির প্রতি তার সম্মান কিন্তু শেষ দিন পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। কিন্তু সমস্যা ছিল একটাই, দুজনের পৃথক চিন্তাধারা। 1941 সালে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে এলগিন রোডের বাড়ি থেকে পলায়ন দিয়ে শুরু করেন তার নতুন ভারত গড়ার স্বপ্ন। তিনি জার্মানিতে একটি অস্থায়ী সরকার গঠন করে আজাদ হিন্দ রেডিও চালু করেন। মাদাগাস্কারের কাছে মাঝ সমুদ্রে একটি জার্মান সাবমেরিন থেকে জাপানি সাবমেরিনে স্থানান্তর ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে প্রথমবারের জন্য যুদ্ধের মাঝে দুজন অসামরিক ব্যক্তি, নেতাজি ও আবিদ হাসান, সাবমেরিন বদল করেন। 1943 সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন এবং সেখানে জাপান, জার্মানি, ক্রোয়েশিয়া ইত্যাদি 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়। ভারত মায়ের বীর সন্তান জাপানের কাছ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপহার হিসেবে গ্রহণ করে সেখানে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। বোসের সাথে অন্যদের পার্থক্য ঠিক এখানেই। তিনি ঠিক সেই কথাটা বুঝেছিলেন যা অন্যরা বুঝতে পারেননি। He understood that India's fate lay beyond the roads of Delhi. It would be determined on the global diplomatic stage. 18 আগস্ট 1945 জাপানি রেডিও ঘোষণা করল, India's heroic son নেতাজি সুভাষ চন্দ্র বোস passed away at তাইহুকু এয়ারপোর্ট। কিন্তু সত্যি কি তাই? Or was it all merely history's grandest deception? এই নিয়ে না হয় কথা বলা যাবে অন্য একটি ভিডিওতে। তবে আমার মতো আরো কোটি কোটি ভারতীয়রা আজও বিশ্বাস করেন ওই দুর্ঘটনা নেতাজিকে শেষ করতে পারেনি। তিনি ছিলেন, তারপরেও তিনি তার কাজ চালিয়ে গেছেন, হয়তো চরম নিভৃতে, কিন্তু প্রকাশহীন হয়ে নয়। আমার মতামত বলে বোস আজও আছেন।
হ্যাঁ, আমি সচেতনভাবেই বলছি কথাটা। He lives in every grain of this free soil and in the eyes of every Indian who dares to stand tall. এই চরম অরাজকতার মিছিলে সেই গুটি কয়েক বিবেকের মধ্যে বোস বর্তমান ছিলেন, আছেন ও থাকবেন। That's why India still cries for Netaji Subhash Chandra Bose, the eternal story of an icon.